নমস্কার। আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব এই মুরগি পালন সম্পর্কেই, এবং আজকে এই ভিডিওটা মুরগি পালনের একটা প্রশিক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে, এবং তার থেকেও বেশি কিছু আপনি কিন্তু আজকে এই ভিডিও থেকে পাবেন। সাথে সাথে শীতকালে মুরগির যত্ন, শীতকালে দেশি মুরগির খাবার, শীতকালে মুরগি বাচ্চার যত্ন, এই বিষয়ে কয়েকটা ভিডিও হবে। এবং আপনার যদি এই শীতকালে মুরগি বাচ্চা বা মুরগি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্টে প্রশ্নগুলো করবেন এবং আমি সেই উপযুক্ত ভিডিওগুলো আমি আপনাদের দিতে পারবো। প্রথমেই আমি আপনাকে জানাতে চাই যে এই শীতকালে প্রচণ্ড শীতে সঠিক টেম্পারেচার না দেওয়ার কারণে বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যায় এবং বাচ্চাগুলোর সর্দি, জ্বর বা গলা ঘর ঘর এই সমস্যাগুলো হয়। গরমকালেও কিন্তু এই সর্দি, জ্বর, গলা ঘর ঘর এই সমস্যাগুলোও হয়, কিন্তু গরমকালে তো ঠান্ডা থাকে না। তাহলে কি হয়? প্রচণ্ড শীতে যেমন মুরগি বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, তেমনই ঠিক প্রচণ্ড গরমেও কিন্তু মুরগি বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু পরিস্থিতি দুটো আলাদা। শীতকালে যে ঠান্ডাটা লেগে যায় তার কারণ হলো হাইপোথার্মিয়া, আর গরমকালে যে ঠান্ডাটা লাগে তার কারণ হলো হাইপারথার্মিয়া। এই হাইপোথার্মিয়া এবং হাইপারথার্মিয়া দুটো সম্পূর্ণ ডিফারেন্স জিনিস, এবং দুটো ওয়েদারও আলাদা, দুটো সিজনও আলাদা, দুটোর পরিবেশ পরিস্থিতিও আলাদা। সেক্ষেত্রে দুটোর ট্রিটমেন্টও আলাদা। কেন? তার কারণ এই গরমকালে কিছু ভাইরাস জীবাণুর উৎপত্তি হয় বা তারা উৎপাত করে যাকে বলে, আবার শীতকালেও কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়। তো শীতকালে এবং গরমকালে এই দুটো কালের কিন্তু এই ভাইরাস জীবাণুর মধ্যেও কিছু ডিফারেন্স হয়, সুতরাং আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু ডিফারেন্ট করতে লাগে। এটাই হলো অ্যাডভান্স ট্রিটমেন্ট। যেহেতু আমাদের শীতকালের বিষয়, সেই জন্য আমি গরমকালটা বা হাইপারথার্মিয়াটাকে আনছি না, ওটা নিয়ে আগামী দিনে গরমকালে ডিটেলস ভিডিও করা হবে। তো আজকে যেহেতু শীতকালের বিষয় নিয়ে আলোচনা হবে, সেই জন্য আমি হাইপোথার্মিয়ার বিষয়ে বলবো। তো এই হাইপোথার্মিয়াটা কি? এই হাইপোথার্মিয়াটা হচ্ছে যে মুরগি বাচ্চার শরীরের যে টেম্পারেচার যদি 35 ডিগ্রির নিচে নেমে যায়, তাহলে কিন্তু বাচ্চাটা হাইপোথার্মিয়ার কবলে পড়ে। এই হাইপোথার্মিয়া হয়ে গেলে তখন তার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা তখন অর্ধেক হয়ে যায়, এবং এই অর্ধেক হয়ে যাওয়ার ফলে তার শরীরে থাকা অথবা বহনকালে অথবা বাতাসের মাধ্যমে বা যে কোনোভাবে হোক এই জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো কিন্তু তাকে আক্রমণ করে, এবং এই আক্রমণ করার ফলে মুরগির শরীর সেই ভাইরাসের প্রতি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে চায়। ঠিক সেই কারণে তখন ওই বাচ্চাগুলো সর্দি, কাশি, জ্বর এইগুলো সিমটমগুলো আমরা দেখতে পাই, এবং আমরা সেইভাবে তাদের পরিচর্যা করতে থাকি। এই হাইপোথার্মিয়াটা 3 রকমের হতে পারে। যদি আমি হালকা বাংলায় বলি, তাহলে প্রথম হবে হালকা, তারপর হবে মাঝারি, তারপরে হবে ভারী বা বাড়াবাড়ি। তো এই প্রথম স্টেজটা যেটা নিয়েই আলোচনার বিষয়, যদি মাঝারিটা বা ভারীটা হয়ে যায় তাহলে তো তাদের বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু প্রথম অবস্থায় বা প্রথম স্টেজ যদি আমরা 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার এই ব্রুডিং পিরিয়ডে দিতে পারি প্রথম সপ্তাহে, তাহলে কিন্তু এই ফার্স্ট স্টেজেও হাইপোথার্মিয়াটা হওয়ার চান্স নেই, এবং সাথে সাথে তাদের জীবাণু ব্যাকটেরিয়া আক্রমণ করারও কোনো সুযোগ নেই। সুতরাং আমি এটা বলতে পারি, আপনার বাচ্চাটা ডিম থেকে বেরোবার পরেই যদি তাদের তৎক্ষণাৎ যদি 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটার ওষুধ খরচা, রোগ, এইসব নানা রকমের ঝুট ঝামেলা বা এইসব উৎপাত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আগে আপনাকে এটা কনফার্ম করতে হবে যে বাচ্চাটা ওঠা মাত্রই কিন্তু আমাদের 35 বা 36 ডিগ্রি টেম্পারেচার আমাদের মেনটেন করতে লাগে। এখন আমরা এই যে ব্রুডিং পিরিয়ডটা বলি, ব্রুডিং পিরিয়ডটা বা ব্রুডিংটা কতদিন করতে হবে? ব্রুডিংটা মিনিমাম 15 দিন করতে লাগবে এই শীতকালে। তারপরে বিবেচনা করতে হবে যে বাচ্চাটা এই 15 দিনের মধ্যে কোনো অসুখ বিসুখ করেছিল। যদি অসুখ বিসুখ করে থাকে তাহলে কিন্তু ব্রুডিং পিরিয়ডটা আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে। ব্রুডিং পিরিয়ডে প্রথম সপ্তাহে বা প্রথম 7 দিন 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার থাকবে, তারপরের সপ্তাহে 2 ডিগ্রি কমবে, আবার তারপরের সপ্তাহে 2 ডিগ্রি কমবে, এইভাবে 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি করে আমরা কিন্তু কমাতে যাব। এইভাবে আমরা এই ব্রুডিং পিরিয়ডটা মেনটেন করব। কিন্তু যদি বাচ্চাটা হ্যাচ হওয়ার পরে লং টাইম বা সারা রাত ধরে বা বহন করতে অনেক টাইম লেগে গেছে, এইভাবে আনার ফলে তখন বাচ্চাগুলোকে হয়তো আর এই যে আমরা আলো বা টেম্পারেচার মেনটেন করলে বাচ্চাগুলো কিন্তু আর দাঁড়াতে চায় না বা সবসময় ঝিমাতে থাকে। তার কারণ এই যে লং টাইম তার বাইরে ওই ডিম থেকে যখন বেরিয়েছিল তখন তার টেম্পারেচার ছিল 37-38 ডিগ্রি, আবার যখন সে বাইরে বেরিয়ে এসে দেখলো যে 20 ডিগ্রি, তখন কিন্তু এই বাচ্চাগুলোর হাইপোথার্মিয়া হওয়ার চান্স খুব থাকে, এবং সেই পরিস্থিতিতে আপনি পরে টেম্পারেচার আলো দিলেও কিন্তু ওই বাচ্চাগুলোকে দাঁড়া করাতে একটু সমস্যায় পড়তে হয়। কিন্তু সেটাও আমি মেনে নিলাম, কিন্তু আমি বুঝবো কি করে যে ওই বাচ্চাটাকে ভাইরাস ধরলো নাকি ব্যাকটেরিয়া ধরলো?
তার কারণ হচ্ছে যদি ভাইরাস যদি ধরে, ভাইরাসকে দমন করার জন্য কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন, আর ব্যাকটেরিয়াকে দমন করার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। যদি ভাইরাস ধরেছে এবং তাকে যদি আমি অ্যান্টিবায়োটিক দিই, তাহলে কিন্তু ভাইরাসের কিছু যায় আসে না তাতে। আবার যদি ব্যাকটেরিয়া ধরেছে, যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই, তাহলে কিন্তু ওই রোগটা সেরে যাবে। এখন আমি বুঝবো কি করে যে ভাইরাস ধরলো না ব্যাকটেরিয়া ধরলো? এ বিষয়ে আমাদের একটা ডিটেলস ভিডিওর প্রয়োজন, যেখানে আমি আপনাকে জানাবো যে ভাইরাস ধরলে কি তার সিমটম হবে, রোগগুলো কেমন হবে, কিভাবে মারা যাবে, এবং ব্যাকটেরিয়া ধরলে সেই রোগগুলো কেমন হবে, সিমটম কেমন হবে, এবং বাচ্চাগুলো কিভাবে মারা যাবে। কিন্তু তার জন্যে অনেকগুলো কমেন্ট আসার প্রয়োজন আছে, তবেই কিন্তু এই বিষয়ে ডিটেলস ভিডিও করা যেতে পারে। তাহলে আমরা মোট কথা কি বুঝলাম? মোট কথা এটা বুঝলাম, যখন বাচ্চাটা হ্যাচিং হওয়ার পরেই যদি আমরা 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করি এবং হাইপোথার্মিয়ার প্রথম স্টেজেই যদি আটকে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র টেম্পারেচার দিয়েই এই সমস্যার সমাধান করা যাবে এবং বাচ্চাটাকে একটা সুস্থ জীবন দেওয়া যাবে, যাতে আগামী দিনে সে ডিম এবং মাংস দুটোই ঠিকঠাক দিতে পারে। কিন্তু যদি এই হাইপোথার্মিয়া দ্বিতীয় স্টেজে চলে যায়, তখন কি হয়? বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে এবং শরীর কি করে? পেশি সংকোচনের মাধ্যমে তাকে নাড়াবার চেষ্টা করে, যাতে তার শরীরটাকে গরম করা যায়। ঠিক যেমন দেখবেন, আমরা যদি এই ঠান্ডায় বেরোই বা খুব যদি আমাদের ঠান্ডা লাগে, আমরা কাঁপতে থাকি। তার কারণ শরীর এটা চেষ্টা করে যে এই পেশি সংকোচনের মাধ্যমে শরীরটাকে নাড়িয়ে যাতে গরম করা যায়। তার কারণ আমরা জানি যে শীতকালে যদি আমরা হাঁটাচলা বা কাজকর্ম করি, তাহলে কিন্তু আমাদের শরীরটা গরম হয়, এটাই তার কারণ। আর শরীর সেটাই নিজে নিজে চেষ্টা করে যে ওকে নাড়িয়ে দিয়ে আমরা এই শরীরটাকে কিভাবে গরম করা যায়। এটা শরীরের একটা প্রসেস। এছাড়াও শরীর কি করে? যে শরীর এই চামড়া থেকে রক্তগুলোকে সরিয়ে নেয়। দেখবেন যদি হাইপোথার্মিয়া হয়ে বাচ্চাগুলো মারা যায়, তাহলে তার পালকটা যদি সরাবেন, তাহলে দেখবেন যে চামড়াটা একেবারে সাদা দেখাচ্ছে, যেন মনে হচ্ছে তার গায়ে রক্ত নেই। তার কারণ কি? কারণ শরীর চেষ্টা করেছিল যে ওই বাচ্চাগুলোকে যাতে বাঁচানো যায় বা শরীরটাকে গরম রাখা যায়, যাতে আমি বাঁচতে পারি। এটা গেল হাইপোথার্মিয়ার কথা। এবার আমি আপনাকে বলবো যে দ্বিতীয় ঘটনাটা কি ঘটে। দ্বিতীয় ঘটনাটা এইভাবে ঘটে যে শীতকালে যেহেতু ধুলো বালির উৎপাত হয়, কারণ কি? বাতাসে হিউমিডিটি বা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এবং সেই সাথে সাথে ফুলের কিছু রেণু পরাগ এইসব জিনিসগুলো হয়, যার ফলে বাতাস কিন্তু একটা দূষণের মাত্রা কিন্তু বেড়ে যায় এই শীতকালে। অথবা আপনি যে বোর্ডিং রুমে যে বাচ্চাটা রেখেছেন, সেইখানে ধুলো বালি বা শুকনো একটা খটখটে ভাব, এবং আমরা নিঃশ্বাস নিলে বুঝতে পারি যেন একটা শুকনো হাওয়া আমাদের নাকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কি হয়? এই ধুলো বালি এবং এই বাতাস দূষণের ফলে কিন্তু এই মুরগির শরীরে অসুখ বিসুখগুলো লেগে থাকে। তার কারণ সরাসরি তার ফুসফুসে এই ভাইরাস বা জীবাণুগুলো যাবার সুযোগ পায়। তৃতীয় ঘটনাটা কি ঘটে? তৃতীয় ঘটনা এটা ঘটে যে শীতকালে যে ঠান্ডা বাতাসটা আমরা নিঃশ্বাস নিই বা মুরগি বাচ্চা যখন নিঃশ্বাসটা নেয়, তখন এই নাক দিয়ে বাতাসটা যাওয়ার ফলে এই নাকটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায়। বডির টেম্পারেচারের থেকে নাকটা কিন্তু একটু ঠান্ডা বেশি অনুভব করতে পারি। যদি আপনিও যদি শীতকালে এই ঠান্ডা বাতাস যখন আপনি নিঃশ্বাস নেবেন, তো দেখবেন শরীরের থেকে এই নাকটা একটু ঠান্ডা, এবং এই নাকের টেম্পারেচার যদি শরীরের টেম্পারেচারের থেকে যদি 5 ডিগ্রি নিচে নেমে যায়, তাহলে এই নাকে থাকা যে এই রোগ প্রতিরোধী সেলগুলো, যেগুলো ওই ভাইরাস জীবাণুগুলোকে আটকাতো, তারা কিন্তু অক্ষম হয়ে যাবে। এই তারা অক্ষম হয়ে গেলে তখন এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো সরাসরি চলে যাবে ফুসফুসে, এবং ফুসফুসে থাকা ব্রঙ্কিয়াল তরল এবং সিলিয়ারি কোষের মাধ্যমে এই জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে বার করে দেয়। কিন্তু সেটা তখন সম্ভব হয় না, তার কারণ বাতাসে যেহেতু আর্দ্রতা কম, শুকনো বাতাস, এবং বাচ্চা এই সময় জল কম খায়, তার কারণে এই সিস্টেমটাও ঠিক হয় না, বা ফুসফুস থেকে এই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কিন্তু মুরগির ওই ছোটো ছোটো বাচ্চাগুলো বের করে দিতে পারে না। এর ফলে ওই ফুসফুসে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো কিন্তু বংশ বিস্তার করে এবং রোগ সৃষ্টি করে। এই ছোট ছোট 3টে পদ্ধতির কারণেই কিন্তু শীতকালে বা ব্রুডিং পিরিয়ডে আমরা এই বাচ্চাগুলো অসুস্থ হতে দেখতে পাই। তাহলে এই শীতকালে এই মুরগি বাচ্চাগুলোকে আমরা বাঁচাবো কিভাবে, কি রোগ হয়েছে বুঝবো কিভাবে, বা এর সমাধানটা আমরা করব কিভাবে? সমাধানে আসছি, তার আগে যে প্রশ্নটা আমি আপনাকে করব বলেছিলাম, এই উদ্ভট প্রশ্নটা আগে আমি আপনাকে করি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যখন শীতকাল পড়ে বা প্রচণ্ড ঠান্ডায় আমরা কি করি? উনানের ধারে অথবা কাঠ, কাগজ এইসব জ্বালিয়ে আমরা কিন্তু তাপ নিই। তাপটা আমরা কিভাবে নিই? সামনের দিকে, এই ফ্রন্টটা বা সামনের দিকটায় আমরা কিন্তু তাপটা নিই। পিঠের চালে কিন্তু তাপ নিই না, বা পিঠের চালে তাপ নিলেও এই সামনে যে মজাটা ছিল, পিঠের চালে কিন্তু সেই মজাটা
থাকে না। তাহলে আমরা কোন যুক্তিতে ওই মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে আমরা পিঠের চালে তাপ দিই? যে কারণে আমরা এই লাইট বা এই টেম্পারেচার বা এই তাপমাত্রা বা তাপ এই মুরগি বাচ্চাগুলোকে আমরা দিতে চাইছি, তাহলে কি তাদের সেই কোয়ালিটা ফুলফিল হচ্ছে বা তাদের কি সেই মজাটা লাগছে এই লাইট বা তাপ থেকে? এটাই হলো প্রশ্ন। আমি এই প্রশ্নটাকে নিয়ে অনেক বড় বড় সায়েন্টিস্টের কাছে এই বিষয়টা আমি তুলেছিলাম, কিন্তু তাদের একটাই উত্তর আসে কি, যে ও মুরগির ব্যাপারটা মুরগির ওপরে ছেড়ে দাও না, আর মানুষের ব্যাপারটা বাদ দাও না, আলাদা। কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা আমার মনোপুত হয়নি, এবং আমি যখন এই বিষয়ের ওপরে কাজ শুরু করি তখন আমি দেখলাম যে এই বিষয়টাকে ফুলফিল করতে গেলে একটা সেট বা প্রজেক্টেড একটা ব্রুডিং রুমের প্রয়োজন, এবং আমি সেই ব্রুডিং রুমটা তৈরি করেছি। এবং যদি আপনারা সেই ব্রুডিং রুমটা দেখতে চাইছেন এবং কিভাবে আমরা এই মুরগিকে তাপটা দিলে তাহলে খুব কম লাইটের মধ্যে একটা সুন্দর ব্রুডিং রুম করা যাবে, এবং এই কথা আমি যেটা বলতে চাইছি সেটা ফুলফিল করা যাবে। যদি আপনি এই ব্রুডিং রুমের বা এই বিষয়ের ক্লিয়ার করার উপরে ভিডিও চাইছেন, তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে লাগবে। সেটা কি, যে আপনাকে কমেন্টে এসে হয় আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন, অথবা আপনি যদি ভিডিওটা দেখতে চাইছেন তাহলে যদি আপনি কমেন্ট না করতে পারেন বা প্রশ্নটা না বুঝতে পারেন, তাহলে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, যেটা ভালো লাগে আপনি করবেন। যখন ম্যাক্সিমাম কমেন্ট এবং লাইক আমি দেখতে পাবো, তাহলে আমি বুঝে যাব যে এই বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে আনা উচিত। কারণ বহু বছর ধরে আপনি দেখে থাকবেন নানান ভিডিও বা নানান মানুষকে, বা আপনিও এরকম করেছেন, যে একটা গোল মতো একটা অ্যালুমিনিয়াম সিট বা টিনের সিট করলেন, তার মধ্যে একটা লাইট দিলেন এবং বাচ্চাগুলো তার মধ্যে ছাড়া রইল। এইভাবেই আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু আরও অনেক রকমের ব্রুডিং রুম হতে পারে, সে বিষয়ে কিন্তু আমাদের বিশেষ কোনো ধারণা নেই। তো যাই হোক, এইটুকু থাক। আপনি এটুকু নিয়ে আমাকে এই ভিডিওর শেষে হয় কমেন্টে জানাবেন বা লাইক বা ডিসলাইক, যেটা ভালো লাগে আপনি জানালেই আমি কিন্তু ওই বিষয় নিয়ে ভিডিও দেবার প্রস্তুতি শুরু করব। এখন আসছি সমাধানে। সমাধানটা যদি বলি, এক কথায় সমাধান হলো প্রোবায়োটিক। যদি প্রোবায়োটিক সম্পর্কে আপনার না জানা থাকে, তাহলে আমাদের চ্যানেলে একটা প্রোবায়োটিক সম্পর্কে একটা ভিডিও আছে, দেখলে আপনার কাজে লেগে যাবে। এখানে আর অত খুলে বলার দরকার নেই। দ্বিতীয়ত, একটা আদা বিষয় নিয়ে, মানে মুরগিকে আদা খাওয়ালে কি হয় এই বিষয়ের উপর একটা ভিডিও আছে, ওটা দেখবেন, দেখলে আপনার একদম মোক্ষম কাজ হবে। তৃতীয়ত, রসুন নিয়েও কিন্তু একটা ভিডিও আছে, কিন্তু রসুনটাকে আমি বিশেষ করে এ বিষয়ে রেকমেন্ড করতে নারাজ। তার কারণ রসুনে বেশি মাত্রায় ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে। ভিটামিন সি আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সর্দি কাশিতে কাজে লাগে বা রোগ প্রতিরোধ করে, কিন্তু ভিটামিন সিটাও যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই মুরগির ছোট ছোট বাচ্চাগুলোর কিডনিটাও ড্যামেজ করতে পারে। তবুও ভিটামিন সিটা বেরিয়ে যায়, কিন্তু যেটা সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কটা এই রসুনের মধ্যে বেশি মাত্রায় পাওয়া যায়, যার ফলে এই জিঙ্কটা কিন্তু ওই মুরগি বাচ্চার বিপদের একটা কারণ হয়। এ বিষয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হবে। তো যাই হোক, এই সমস্যার কারণে কিন্তু আমরা রসুনটাকে বলি না, কিন্তু রসুনটাও খুব ভালো জিনিস। রসুনটার মধ্যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, কিন্তু রসুন খাওয়ালেও বিপদও আছে। সুতরাং রসুনটাকে না দিয়ে আপনি আদাটাকে দিয়েই করবেন, এবং এই আদাটাও কিন্তু ওই বাচ্চার শরীরের টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে এবং বাচ্চার শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। যদি আপনি বাড়িতে 2-10টা মুরগি পুষেছেন, সে দেশি, সোনালি, ফাউমি, টাইগার বা টার্কি, এইরকম ধরনের যদি আপনি বাড়িতে ঘরোয়াভাবে পালন করছেন, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য উপযুক্ত। ভারত, বাংলাদেশ এমন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।